কাঁথির মাটি বড় শক্ত ঘাঁটি ক্রমশ বুঝে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই কাঁথি যেখানে তৃণমূল কংগ্রেস চোখ যে জিতত, কেননা সেখানে দাঁড়াতেন শিশির অধিকারী। সেই শিশির অধিকারী এবারে তো ভোটে লড়বেন না, আর লড়লেও তৃণমূল তাকে অন্তত টিকিট দেবে না, কারণ শুভেন্দু অধিকারী। আর সেই অধিকারী গড় থেকে কাঁথি আসন ছিনিয়ে নেওয়া কার্যত অসম্ভব। এই অঙ্কটা বুঝেই এবার কি নতুন সুপার প্ল্যান শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। তবে সেই প্ল্যান শুরুর আগেও যেটা আরও চমক রয়েছে, কার্যত ডায়মন্ড হারবারে ভয়ের আশঙ্কায় ঘরে ঢুকে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, সেটা এই তৃণমূলকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারবে না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র ডায়মন্ড হারবারই জয়ের জন্য কনসেন্ট্রেট করার জন্য বলছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই এবার নীতি নির্ধারণে মমতার পুরনো থিওরি ফিরিয়ে আনা হচ্ছে। আর ফিরিয়ে আনছেন কারা? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে বাকি ব্যানার্জি পরিবার। কার্তিক ব্যানার্জির উত্থান ঘটছে ব্যানার্জি পরিবারে। এমন সব চমকদার ঘটনা ঘটছে লোকসভা ভোটের প্রিপারেশনে। আর যার পরতে পরতে যেরকম রহস্য রয়েছে, সেরকম রোমাঞ্চ রয়েছে, সেরকম রয়েছে তৃণমূলের আভ্যন্তরীণ রাজনীতি। তৃণমূল, মমতা, অভিষেক, নতুন সিচুয়েশন, নতুন সমীকরণ, এবং তার থেকেও বড় কথা কাঁথির অঙ্ক। কিভাবে কি হতে চলেছে পুরোটা ব্যাখ্যা করবো আপনাদের সামনে। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এবারের লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে শোনা যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নতুন থিওরি আনতে চাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসে। কেননা নতুনদের মতো তৃণমূল কংগ্রেস চালাতে হবে, যুগ পাল্টেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে ব্যবহার করা হলেও তার থিওরিগুলো কার্যত বস্তা পচা হয়ে গেছে। তাই রাজনীতির ময়দানে যারা খুব সিরিয়াস, যারা নবীন প্রজন্ম, তাদেরকে টিকিট দিতে হবে। এবং সেই ফর্মুলা আমরা দেখছিলাম, সেই নিয়ে বিভিন্ন অনুপ্রাণিত সংবাদ মাধ্যমে একদম হই হই রই রই ব্যাপার চলছিল। রাজ্যসভা নির্বাচনে অভিষেক থিওরির ইমপ্লিমেন্টেশন করছে তৃণমূল কংগ্রেস। যে নির্বাচন যেখানে ভোটই হয় না, বিধায়ক সংখ্যা যার যেরকম থাকে সেই অনুযায়ী তারা বার করে দেয়। এবং বাংলায় এমন কোনো রাজ্যসভার ইকুয়েশন আসে না যেখানে অন্য দলের ভোট ভাঙাভাঙি করে খুব একটা প্রার্থীর অদল বদল করা সম্ভব হবে। তো যাই হোক, সেই ভোট অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থিওরি নিয়ে হই হই রই রই পড়ে গিয়েছিল, এবং তারপর নবীন প্রবীণ দ্বন্দ্ব অনেক কিছু দেখলাম। কিন্তু সেই সব ঘাত প্রতিঘাত পেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের নীতি নির্ধারণ তুলে দিলে তৃণমূল কংগ্রেস তো এমনিই ডুববে, সখাত সলিলে ডুবে যাবে। আর তাই তার পুরনো থিওরিকে ব্যাক করে আনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত ডায়মন্ড হারবারেই গ্যারেজ করে রেখে দিচ্ছেন যে বাবু এইটুকুনি দেখো, এইটুকুনি জিতে দেখাও। যা অবস্থা, ডায়মন্ড হারবারটা কি এবার বেরিয়ে আসবে? কিন্তু ডায়মন্ড হারবারের প্রসঙ্গ আজকে নয়, আজকের প্রসঙ্গ হচ্ছে কাঁথি। সেই কাঁথি নিয়েই কিন্তু নতুন ইকুয়েশন শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এবারে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের থিওরি ছিল, তার শিবিরের থিওরি ছিল যে যারা ওই অভিনেত্রী অভিনেতা, তাদেরকে সস্তার চমকের টিকিট দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস রাজনীতি নিয়ে এবং মানুষের ভালো করা নিয়ে কত যে সিরিয়াস, সেই বার্তাটা বাংলার মানুষের কাছে পৌঁছতে হবে। সেই বার্তাটা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। আর তাই সিরিয়াস মুখেদেরই হবে, কোনো ওই অভিনেতা অভিনেত্রীদের এবারে ঠাঁই হচ্ছে না। এমনকি যেসব অভিনেতা অভিনেত্রী দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে জনপ্রতিনিধিত্ব করছেন, তাদের অনেকের উপরেও এবারে কোপ পড়ার সম্ভাবনা ছিল। যে কারণে আমরা শুনছিলাম যে দীপক অধিকারী তিনি নাকি ঘাটাল থেকেই লড়তে চান না। আমরা দেখলাম যে সেখানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দৌত্য করছেন যে দীপক অধিকারী যাতে রাগ না হয়, তিনি ঘাটাল থেকে শেষ অবধি লড়েন। এমনকি মেদিনীপুর, যে আসন দিলীপ ঘোষ গতবার জিতে নিয়েছিলেন, সেখানেও এবার জেতার জন্য আবার পুরনো ফর্মুলায় ফেরত যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় সন্ধ্যা রায় জিতেছিলেন, তারপর সেখানে গতবার মানস ভূঁইয়াকে দেওয়া হয়, পারেননি জিততে। এবার জুন মালিয়াকে নাকি সেখানে ভাবা হচ্ছে। তবে তার থেকেও চমকপ্রদ যে জায়গাটা হতে চলেছে সেটা হচ্ছে কাঁথি আসন নিয়ে। কাঁথি আসনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হবেন কি রচনা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি ওই দিদি নাম্বার 1 শো করেন এবং বাংলার ঘরে ঘরে তিনি পৌঁছে গেছেন, মা কাকিমার দরবারে পৌঁছে গেছেন। আর সেই জায়গাটাকে ব্যবহার করেই তৃণমূল কংগ্রেস কাঁথিতে কি বাজিমাত করতে চাইছে।
কিছুদিন আগেই একটা প্রতিবেদন আপনাদের বলছিলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় আর নিজের মুখটার উপরও আস্থা রাখতে পারছেন না। একসময় বলতেন না, রাজ্যের 42 কেন্দ্রেই আমি প্রার্থী, রাজ্যের 294 বিধানসভাতেই আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। অথচ রাজ্যে এখন এমন অবস্থা হয়ে গেছে, শুভেন্দু অধিকারীরা কথায় কথায় চোর 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 করে যেভাবে যেখানে যাচ্ছেন তারা করছে, সেই জায়গায় তার মুখটাকে দেখালে আর যে ভোটে যেটা যাবে না সেটা তিনিও বুঝে যাচ্ছেন, সেটা দলও বুঝে গেছে। যে কারণে কুণাল ঘোষের মতো মুখপাত্ররা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে বিক্রি করা যাচ্ছে না, তাই নতুন মুখের সন্ধান। আর সেই নতুন মুখের নাম রচনা বন্দ্যোপাধ্যায়। কেন এই কথা হচ্ছে? সম্প্রতি যেটা দেখা গেছে, এই রচনা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে নবান্নে গেছেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। ভোটের মরশুম আসছে, লোকসভা নির্বাচন আসছে, ফলে জল্পনা চলছিল যে সত্যি কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়? সত্যি কি তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি লোকসভা নির্বাচনে লড়াই করবেন? এবং সেই জায়গাটাকে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, না আমি ব্যক্তিগত কিছু ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম এবং সার্বিকভাবে ব্যক্তিগত আলোচনা হয়েছে, খুব স্বাভাবিক। এই ধরনের ঘটনার আগে যতক্ষণ না রাজনৈতিক দল ঘোষণা করছে, কোনো সেলিব্রিটি এটা বলতে পারেন না, বলার এখতিয়ারটুকু তাদের নেই। কিন্তু পিছনের খবর কি জানা যাচ্ছে? পিছনের খবর যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবারের আসন এবার নড়বড় করছে। ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন কিনা সন্দেহ দেখা দিচ্ছে। এমনকি সেখানে যদি আইএসএফের হয়ে নওশাদ সিদ্দিকী প্রার্থী হয়ে যান এবং তাকে পিছন থেকে বামেরা সমর্থন করে দেয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতা তো দূরের কথা, তিনি 3 নম্বরে চলে আসতে পারেন। যে কারণে এখন থেকে ভোট কেনার জন্য মাসে মাসে 1000 টাকা দিয়ে প্রায় 70,000 পরিবার এবং তাদের বার্ধক্য ভাতার নামে সেই পরিবারের ভোট কেনার পরিকল্পনা হচ্ছে। ভাবুন তো একবার, 70,000 পরিবার মানে 5 জন করেও যদি পরিবারের সদস্য হয়, 3.5 লক্ষ ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবে সিকিউর করতে চাইছেন। গত 5 বছরে মনে পড়েনি বার্ধক্য ভাতা দেওয়ার কথা, এবার কোথা থেকে টাকা জোগাড় করে তিনি এই ভোট কেনার চেষ্টা করছেন। যাক, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে তুমি ডায়মন্ড হারবার কনসেন্ট্রেট করো। অন্যদিকে আরেকটা খবর যেটা আসছে, যে মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারের কথা বলা হচ্ছে, তার পাশাপাশি যেটা জল্পনা, যেটা মুখ্যমন্ত্রী স্বয়ং ভয় করছেন, যেটা তৃণমূল নেত্রী স্বয়ং ভয় করছেন, যে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে থাকবেন। তো তার কাছে নাকি মেসেজ এসে গেছে লোকসভা ভোটের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে, তাহলে তো লড়াই আরও কঠিন। আর এই অবস্থায় যদি কোনো রকমের ডায়মন্ড হারবারে হার হয়, তাহলে আগামী দিনগুলো তো আরও চাপের হতে চলেছে, আরও ভয়ঙ্কর হতে চলেছে। তাই আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার নিয়ে ভাববে এবং সেই কারণে তার গোঁসা টোসা দেখানো হচ্ছে। তার অনুগামীরা সামনে এসে বলছেন যে হ্যাঁ, তিনি শুধু বলছেন যে ডায়মন্ড হারবার নিয়েই পড়ে থাকবেন। যাই হোক, এইবার তাহলে মমতার স্ট্র্যাটেজি কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি সেই পুরনো ফর্মুলায় ফেরত যাও। যে আসন জেতার সম্ভাবনা কম, সেখানে সেলিব্রিটি ফেস নিয়ে এসো, বা যে আসনে বিভিন্ন পক্ষের গণ্ডগোল রয়েছে, যুযুধান পক্ষ রয়েছে, দলের মধ্যেই ভোট কাটাকাটির অঙ্ক রয়েছে, সেখানে সেলিব্রিটি বসিয়ে দাও। উন্নয়ন কি হবে, জনপ্রতিনিধিত্ব তারা কতটা করতে পারবেন, ও সব পরের কথা, আগে জেতাটা বড় কথা। এবং অতীতে এই ফর্মুলা তাকে কিন্তু একের পর এক সাফল্য দিয়েছে। কখনো মুনমুন সেনকে বাঁকুড়া, কখনো সন্ধ্যা রায়কে মেদিনীপুর, কখনো সায়নী ঘোষ, সায়ন্তিকার মতন অভিনেত্রী নামিয়ে দেওয়া হয়েছে, হেরেছেন, কিন্তু একটা কোথাও গিয়ে ইম্প্যাক্ট হয়েছে। কখনো লাভলি মৈত্র, কখনো মিমি চক্রবর্তী, কখনো নুসরাত জাহান, যেখানে গাড্ডায় পড়েছেন তিনি ওই অভিনেত্রী নামিয়ে দিয়ে বাজিমাত করার চেষ্টা করেছেন। এবারেও যথারীতি দীপক অধিকারী আর দেব আর জুন মালিয়ার কথা বললাম। এবার কাঁথি আসন থেকে নাকি রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবা হচ্ছে এবং সেই সলতেটা পাকিয়েছেন তার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তিনি দিদিকে বুঝিয়েছেন যে এই যে দিদি নাম্বার 1 শোটা হয়, সেই শোয়ের ফলে তার যে হা হা করে হাসি, সেটা বাংলার মধ্যে একটা যথেষ্ট টিআরপি আছে, সেই সিরিয়ালটা যথেষ্ট টপে আছে। এবং বাংলার যে মা কাকিমা, এই যে মহিলা ভোট, সেখানে তিনি কিন্তু পরিচিত মুখ। তারা অত কিছু বোঝেন না, চাকরি হচ্ছে না, দুর্নীতি হচ্ছে না, তারা মোটামুটি 500,000 টাকাতেই খুশি। এবং তার সঙ্গে যদি এরকম সেলিব্রিটি মুখ পান চোখের সামনে, যাদেরকে রোজ টিভির পর্দায় দেখেন, তার সঙ্গে এবার হাতটা মেলাতে পারেন, ব্যাস কেল্লা ফতে হয়ে যাবে। এবং এই জায়গা থেকেই তাকে ভাবনা চিন্তা করা হচ্ছে। কেননা এই কাঁথি আসনটি
একটু বামপন্থী আসনই ছিল বরাবরই। 1999 সালে প্রথম এখানে তৃণমূল কংগ্রেস জেতে। নীতিশ সেনগুপ্ত, ডক্টর নীতিশ সেনগুপ্ত সেখানে জেতেন। কিন্তু তারপর 2004-এ গোটা রাজ্য থেকে কার্যত তৃণমূল কংগ্রেস যখন মুছে যাওয়ার মুখে চলে এসেছিল, মাত্র একজন সাংসদ জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণ আসন থেকে, তখন এই আসনেও কিন্তু হার হয় ডক্টর নীতিশ সেনগুপ্তর। এবং তারপর কার্যত এখানে তৃণমূলের পতাকা ধরার লোক ছিল না। সেই জায়গা থেকে ধীরে ধীরে সংগঠনটা তৈরি করে শিশির অধিকারী। এবং 2009 থেকে তিনি যে জিতছেন সেখানে 2009, 2014, 2019 টাফ লড়াই ছিল, কিন্তু শিশিরবাবু জিতেছেন। এবারে শোনা যাচ্ছে সেই আসনে প্রার্থী করা হতে পারে। দুটো মত আছে। একটা মত বলা হচ্ছে যে সেখানে শিশিরবাবুর পুত্র সৌমেন্দু অধিকারী, তাকে প্রার্থী করা হতে পারে। আবার আরেকটা মত বলছে না, বাবার আসনে লড়ুক পুত্র শুভেন্দু অধিকারী স্বয়ং সেই আসন থেকে লড়ুন। এটা আবার অনেকে চাইছেন। ওই হাওয়াতেই আসনটা বেরিয়ে যাবে। কিন্তু সেই মতটা আবার ডিফার করছে। আরেকজন বলছেন যে শুভেন্দু অধিকারীকে একটি আসনে প্রার্থী করে দেওয়া মানে গোটা রাজ্য জুড়ে কিন্তু তাকে ব্যবহার করা যাবে না। এই নির্বাচন যেহেতু কেন্দ্রের নির্বাচন এবং রাজ্যে যেভাবে বিধানসভায় টিপে ধরেছেন তৃণমূল কংগ্রেসকে শুভেন্দু অধিকারীকে, তাকে এই মুহূর্তে দিল্লি পাঠানোর কোনো দরকার নেই। তিনি বাংলার মাটিতে থেকেই রাজনীতিটা করুন। আর তাই সেই আসনে সৌমেন্দু অধিকারী প্রার্থী হবেন বা অধিকারী ঘনিষ্ঠ কেউ প্রার্থী হবেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এদিকে যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টির মধ্যে 4টি বিধানসভাই কিন্তু বিজেপির দখলে, এবং সেটা হচ্ছে 2021-এর ওই ঝড়ের পরে। এরপরে যে সিচুয়েশন চেঞ্জ হয়েছে, শুভেন্দু অধিকারী পড়ে থেকে সেখানে কিন্তু সংগঠনটা মারাত্মক করে দিয়েছেন। তারপরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এই অবস্থায় একবার ভাবা হয়েছিল অখিল গিরি বা উত্তম বারিককে প্রার্থী করা হবে, কেউ কেউ বলছিলেন সুপ্রকাশ গিরিকে প্রার্থী করা হবে। কিন্তু অধিকারী পরিবারের যে প্রভাব ওই অঞ্চলটায় রয়েছে, কাঁথি আসনে রয়েছে, সেখানে তৃণমূলের যেই প্রার্থী হোক খড়কুটোর মতো উড়ে যেতে হবে। মানে কাঁথি আসনের এখন যে অবস্থা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দ্বিতীয় হবে না জামানত বাজেয়াপ্ত হবে, এই নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে। বিজেপির জয় নিয়ে খুব একটা কারোর মধ্যে সংশয় নেই। পশ্চিমবঙ্গে যে কটা আসন বিজেপি এবারে চোখ বুজে জিতবে ভাবছে, তার মধ্যে এই কাঁথি আসন অন্যতম। এবং শিশির অধিকারী সেখানে নিজে লড়াই না করলেও তার আশীর্বাদ, তার প্ল্যান প্রোগ্রাম, তার মস্তিষ্ক সবটাই থাকবে পুত্র শুভেন্দু শিবিরের সঙ্গে। এটা কাঁথিতে কান পাততেই শোনা যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতবাদও তাই। এই অবস্থায় কাঁথি এবং তমলুক সেখানে দাঁড় করাবার মতো প্রার্থী পাওয়া যাচ্ছে না। আর তাই এবার সেলেব মুখের খোঁজ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে টিভির পর্দায় হাহা করতে দেখা একজন অভিনেত্রী, তিনি রাজনীতির ময়দানে আসতেই পারেন। অতীতেও অনেকে এসছেন, সফল হয়েছেন, হননি, সেটা পরের কথা। কিন্তু কাঁথির এই অধিকারী দুর্গে তিনি ঢোকার পর নিজের জামানতটুকু বাঁচাতে পারবেন তো? নাকি তৃণমূল কংগ্রেস ওখানে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে সেল করতে পারছেন না, যেরকম কুণাল ঘোষ বলেছেন? সেই জন্য এমন একটা মুখের প্রয়োজন হচ্ছে, দিদির বদলে দিদি নাম্বার 1-এর প্রয়োজন হচ্ছে। দিদির মুখ আর হচ্ছে না। ওখানে অধিকারীদের মুখটাই চলবে, ওখানে শুভেন্দু অধিকারীর মুখটাই চলবে, ওখানে শিশির অধিকারীর মুখটাই চলবে। এইটা কি দেয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছে? তাই একদিকে যেরকম ডায়মন্ড হারবার নিয়ে আতঙ্ক বাড়ছে, সেরকম কাঁথি নিয়েও আতঙ্ক বাড়ছে। আর তাই নিজের পুরনো আইডিয়া, নিজের পুরনো স্ট্র্যাটেজি আবার ব্যাক করে নিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেগুলোকে এক্সিকিউট করার দায়িত্ব দিচ্ছেন ব্যানার্জি পরিবারের অন্যান্য সদস্যদের। কার্তিক বন্দ্যোপাধ্যায় নাকি পুরোটা এক্সিকিউট করেছেন এই নবান্নে গিয়ে দিদি আর দিদি নাম্বার 1-এর বৈঠকে। শেষ পর্যন্ত প্রার্থী হবেন রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের। কাঁথিতে দাঁড়াবেন, আর দাঁড়ালেও জামানতটা বাঁচাতে পারবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কি আর সত্যিই কাজ করছে না? তাই খুঁজে এরকম সেলিব্রিটি প্রার্থী নিয়ে আসতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার থিওরি রাজনীতিতে সুপার ফেল, তাই কি তাকে আপাতত ডায়মন্ড হারবারে গ্যারেজ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো নিজের পুরনো স্টাইলই আবার দলটা চালাতে চাইছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় হাল ধরলে বেহাল হতে বেশি সময় লাগবে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট তৃণমূলের কাছেও। কি মনে হচ্ছে এইসব বিষয়গুলো নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই এই নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।